হুড়ি বাবারে। সারা বাংলা যখন গরমে হাঁসফাঁস অবস্থায়, তখন আমি দাঁড়িয়ে আছি -5 ডিগ্রি তাপমাত্রায়, একদম লাইভ স্নোফলের নিচে। হ্যাঁ, এটা কোনো এডিটিং নয়, চোখের সামনে যা দেখছেন একেবারে সত্যিকারের তুষারপাত। কিন্তু এপ্রিলের শেষে মানালিতে বরফ কোথায়? আর এই মায়াবী জায়গায় আমরা পৌঁছলামই বা কী করে? কাসলের জাদুকরী নদী পার হয়ে অটল টানেলের রহস্য ভেদ করে আজ আমরা আবিষ্কার করতে চলেছি হিমাচলের এক গুপ্ত বরফের সাম্রাজ্য। ট্রাভেল ভাইবস বাই সঙ্গীতার আজকের এই রোমাঞ্চকর এপিসোড যদি মিস করেন, তাহলে কিন্তু সত্যি বড়সড় মিস হয়ে যাবে। সিট বেল্ট বেঁধে নিন, শুরু হচ্ছে আমাদের আজকের জার্নি। গুড মর্নিং। আজ 24শে এপ্রিল। আমরা আজ কাসল থেকে চলে যাব মানালিতে। এখন ব্রেকফাস্ট করব, একটু এই নদীর সঙ্গে সময় কাটাবো, তারপরে বেরিয়ে পড়ব। পার্বতী নদীর অমোঘ আকর্ষণকে বিদায় জানিয়ে বেরিয়েই পড়লাম শেষ পর্যন্ত। মনটা খারাপই লাগছিল, জানেন তো। কাসল থেকে মানালি মোটামুটি 75 কিলোমিটার মতো রাস্তা। আমরা আবারও এখন সেই মানিকারণ রোড হয়েই যাচ্ছি। ভুন্তার পর্যন্ত যেতে হবে, সেখান থেকে রাস্তা চেঞ্জ করে NH3 ধরবো আমরা, তারপর মানালিতে পৌঁছবো। মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মতো সময় লাগার কথা। গাড়ি চালাচ্ছে দীপক ভাই। ট্যুর পিকার্সের অ্যারেঞ্জ করা গাড়িতেই চলছে আমাদের এই ট্রিপ। আমরা আবারও NH3 ধরে নিয়েছি। আমাদের পাশে চলে এসেছে বিয়াস বা বিপাশা নদী। ভুন্তার থেকে মোটামুটি মানালি পৌঁছতে আমাদের ঘন্টা 2 সময় লাগার কথা, কেননা 50 কিলোমিটার মতো রাস্তা। এখন কুলু গ্রামটা চলে এসেছে। আমরা কিন্তু কুলু ডিস্ট্রিক্টে ছিলামই, এটা কুলু গ্রাম, কুলু ভিলেজ। পাশ দিয়ে বয়ে যাচ্ছে বিপাশা নদী, ইনারা বলেন বিয়াস। কত বাড়িঘর দেখেছেন একসঙ্গে। এটা কিন্তু অনেকটা শহরের মতোই। আপনারা চাইলে এই কুল্লুতেও থাকতে পারেন, প্রচুর অপশন আছে এখানে থাকার। ভীষণ সুন্দর একটা জায়গা। কুলুর ব্রিজটা ক্রস করার পরই এখন আমরা চলে এসেছি বৈষ্ণোদেবী টেম্পলের সামনে। চলুন ভেতরে গিয়ে দেখি। টোকেন লাগতো। এই বৈষ্ণো টেম্পল কুলুর বিখ্যাত একটা মন্দির। এটা কিন্তু কেভ টেম্পল। জম্মুর আসল বৈষ্ণোদেবী মন্দিরের আদলে কৃত্রিম গুহা তৈরি করা হয়েছে এখানে। একদম অন্যরকম একটা অভিজ্ঞতা হবে এই মন্দিরে এলে। সম্পূর্ণ মাথা নিচু করে কেভের মধ্যে ঢুকতে হয়। বিয়াস নদীর তীরে তৈরি এই মন্দির। কি সুন্দর পরিবেশ দেখেছেন। আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছিলাম, ভালো করে পুজোও দেওয়া হলো।
হয়ে গেল পুজো দেওয়া, চলুন এবার এগিয়ে যাই। মন্দিরটা কিন্তু ভীষণ পুরনো নয়, তবে আমার একটা জিনিস ভালো লাগলো যে ভেতরে শ্রীরামকৃষ্ণদেব, সারদা মা, স্বামী বিবেকানন্দ সবাইকে দেখতে পেলাম। এই জায়গাটা দেখছেন, এখানে পরপর স্টল রয়েছে রিভার রাফটিং আর প্যারাগ্লাইডিং করার জন্য। पैकेज में मैम डिपेंड करता है राइड के ऊपर, शॉर्ट करना है लॉन्ग करना है। एक बोट की जो कैपेसिटी है 6 मेंबर की है। शेयरिंग प्राइस डिफरेंट रहेंगे और सेपरेट बोट का अलग से प्राइस रहता है। शेयरिंग में करना है शॉर्ट राइड आपको 4800 रुपीज़ में पड़ेगा, ये 600 रुपीज़ पर पर्सन रहेगा, 800 रुपीज़ 6 मेंबर जाएंगे। सेपरेटली करना है 4800 रुपीज़ पड़ेगा। लॉन्ग राइड रहेगा आपका 1400 रुपीज़ पर पर्सन, 6 मेंबर का 8400 रुपीज़ में पूरी बोट जाएगी आपकी। लॉन्ग राइड मैम डिपेंड करता है, ये वाटर लेवल के ऊपर डिपेंड करता है। अभी जैसे गर्मियाँ स्टार्ट हो रही है, स्नो मेल्ट हो रहा है, तो वाटर जो है आपका रनिंग फास्ट हो जाता है, तो जल्दी आपका डिस्टेंस फिनिश हो जाता है। विंटर में अगर आप करोगे तो अराउंड 1 आवर लगता है। अभी अगर आप कर रहे हो 35 to 40 मिनट्स के करीब रहेगा रिवर में। गाइड रहता है आपके साथ में, जो यहाँ पे टूरिज़्म के द्वारा उनको वो चुना जाता है, अच्छे से पूरा लाइसेंस होल्डर रहते हैं वो सभी लोग। ট্যুর পিকার্সের সঙ্গে আমরা যেহেতু বেরিয়েছি, তাই হাইওয়ে টোল বা পারমিট কোনো কিছুই আমাদের করতে হচ্ছে না। এটা একটা সুবিধা হয়েছে। মাঝে মধ্যেই আপেলের বাগান আসছে, এখন যদিও আপেল নেই। বরফের পাহাড়ের আরো কাছাকাছি চলে এসেছি বলে মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে না কত কাছে? কি সুন্দর লাগে, এগুলোর জন্যই আসা। আপনারা চাইলে কলকাতা থেকে ট্রেনে দিল্লি পৌঁছতে পারেন। সেখান থেকে প্রচুর বাস পেয়ে যাবেন। লাক্সারি এসি ভলভো বাস যেমন আছে, তেমনই রয়েছে HRCTর বাস। আর যদি চণ্ডীগড় স্টেশনে নামেন, তাহলে সেখান থেকেও HRTCর বাস পেয়ে যাবেন। তবে চেষ্টা করবেন ভলভো নিতে। 40 থেকে 42 ঘন্টা সময় লাগবে কলকাতা থেকে মানালিতে পৌঁছতে। মানালি পৌঁছে গেছি, বুঝতেই পারছেন নিশ্চয়ই, যা ভিড় এখানে। আমরা আজকে সরাসরি হোটেলে যাব না, আমরা প্রথমে লোকাল সাইট সিইংটা করব মানালির। নর্মালি যারা ধরুন ট্যুর পিকার্সের সঙ্গে ঘুরতে আসেন, তাদের জন্য এই লোকাল সাইট সিইংটা থাকে একেবারে শেষ দিন। যেহেতু আমাদের হোটেলটা মল রোড থেকে একটু দূরে, তাই আমরা ভেবেছি যে শেষ দিন আমরা কোনো সাইট সিইং করব না, আমরা সরাসরি চণ্ডীগড় চলে যাব। এখন আমরা চলে এসেছি মানালির বিখ্যাত হিড়িম্বা মন্দিরে, চলুন দেখি। রাজা বাহাদুর সিং 1553 সালে তৈরি করেছিলেন এই মন্দির। একেবারে কাঠের তৈরি, দেখতে অনেকটা প্যাগোডার মতো, তাই না? প্রচণ্ড চড়া রোদ, এখানে এক ফোঁটা ঠান্ডা নেই। এপ্রিল মাসে মানালিতে ঠান্ডা নেই, ভাবতে পারছেন? তার উপর এই মন্দিরটা অনেকটাই পাহাড়ের চূড়ায়, চড়া রোদ। হিড়িম্বা দেবীর কথা আমরা ঠিক কোথায় পাই, সেই গল্পটা এবার আপনাদের শোনাবো। এই মন্দিরের শিকড় লুকিয়ে আছে মহাভারতের যুগে। তখন এই এলাকার নাম ছিল বুংড়ি বন। রাক্ষসরাজ হিড়িম্বর এলাকা, তারই ছোট বোন হিড়িম্বা। পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসের সময় এখানে এসে পৌঁছন, তখন ভীমের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ হয় হিড়িম্বর। ভীম তাকে বধ করেন। তারপর হিড়িম্বা দেবীকে বিয়ে করেন ভীম। তাদেরই সন্তান ঘটোৎকচ।
ভীম চলে যাওয়ার পর হিড়িম্বা দেবী এই বনে পাথরের উপর বসে কঠোর তপস্যা করে রাক্ষসী থেকে দেবীতে উন্নীত হন। হিমাচলের মানুষ মনে করেন তিনি এই এলাকার রক্ষাকর্ত্রী। ভেতরে কোনো মূর্তি নেই, এই বিশাল পাথরখণ্ডের উপর বসেই নাকি তপস্যা করেছিলেন হিড়িম্বা দেবী। তার পদচিহ্নের উপরই পুজো হয় এখানে। চারিদিকে মানুষেরা একেবারে লোকাল হিমাচলি সাজে সেজে ছবি টবি তুলছেন। আপনারাও চাইলে করতে পারেন, 50-100 টাকা মতোই নেন ওনারা। এটা হলো বন বিহার। এখানে টিকিট কেটে আপনারা খানিকটা পার্কের মতোই লাগবে, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে পারবেন। এখানে পিকনিক টিকনিক করারও ব্যবস্থা থাকে। তোতাপুরি আম, আমরা এখন চলে এসেছি ওল্ড মানালিতে। ওল্ড মানালির ক্লাব হাউস দেখার জন্য। এই ক্লাব হাউস তৈরি হয়েছিল 1985 সালে। এটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা স্পট। বিভিন্ন রকমের, এটা স্ট্রবেরি সত্ত্ব, এটা আম সত্ত্ব, এটা ব্লুবেরি সত্ত্ব। দুটো করে নিয়ে নিই, কেমন খেতে হয় দেখি। 10 টাকা করে পিস। ঘোরাঘুরি করতে করতে খিদেই পেয়ে গেছে, তাই একটু ম্যাঙ্গো জুস খাবো। এখানে ম্যাঙ্গো জুস পাওয়া যাচ্ছে, এছাড়াও বিভিন্ন রকমের জুস আপনারা পেয়ে যাবেন। এই ক্লাব হাউসটা না অ্যাকচুয়ালি কেনাকাটা করার জায়গা, এবং খাওয়া দাওয়ারও কিছু ব্যবস্থা রয়েছে, কিছু এন্টারটেনমেন্টও রয়েছে, গেমসও রয়েছে। দেখাচ্ছি আপনাদের গিয়ে। আগে একটু জুস খেয়ে নিই। আমি মিডিয়ামটা নিয়েছি, মিডিয়ামটা 200 টাকা পড়লো। দাম বেশি, কিন্তু একদম অরিজিনাল আম দিয়ে তৈরি, হিমাচলি বাদামি ম্যাঙ্গো। দারুণ। আর সবথেকে বড় কথা হলো ওনারা কিন্তু বরফও অ্যাড করেননি, পিওর ম্যাঙ্গো জুস। আমার কিন্তু এই জায়গাটার ভাইব খুব একটা ভালো লাগলো না। অরিজিনালি এখানে কি বলুন তো, যারা খেলাধুলা করতে পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে। দুদিনের জন্য বেড়াতে এসে এখানে এসে খেলাধুলা করব, সবসময় তো সেটা সম্ভব নয়। বরং এই যে কিছু কেনাকাটি করা এবং খাওয়া দাওয়া করা, সেটা করতে পারেন। ভেতরে বেশ কিছু খেলার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সবাই এখানে এসে খেলাধুলা করতে পারবেন। হিমাচল গভর্নমেন্টের তরফেই কিন্তু এটা বানানো হয়েছে 1985 সালে। এখানে বার রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা কমপ্লেক্স টাইপের। আমার কিন্তু খুব একটা স্পেশাল লাগলো না, টু বি ভেরি অনেস্ট। চলুন এগিয়ে যাই। এখানে দেখা যাচ্ছে রিভার সাইডে কিছু অ্যাক্টিভিটিস অ্যান্ড শপস রয়েছে। জানি না কি অ্যাক্টিভিটিস আছে, একবার যাই দেখে আসি। তবে পিছনের দিকে এসে অবাক হয়ে গেলাম, অনেক কিছু অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে, প্রচুর মানুষ ভিড়ও জমিয়েছেন। আপনারা চাইলে এখানে অনেকটা সময় কাটাতে পারেন। আমার কিন্তু ক্লাব হাউসের থেকে ক্লাব হাউসের পেছন দিকে
রিভার সাইডে যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেগুলো বেশি ভালো লাগলো। আপনারা ক্লাব হাউসটা ঘুরে পেছন দিকটায় চলে আসবেন, নদীর কাছে অনেক রকমের অ্যাক্টিভিটি হয় এখানে। জায়গাটা কিন্তু সুন্দর। মানালির একেবারে মলের কাছেই রয়েছে প্রাচীন একটা মনাস্ট্রি, চলুন দেখে আসি। এটা তিব্বতী মনাস্ট্রি। বজ্রযানী তন্ত্রমতে পুজো হয় এই মনাস্ট্রিতে। দেখেছেন, হায়াগ্রীবর পুজো হয়। ইনি বুদ্ধার উগ্র রূপ। তবে একদম মাঝে বসে রয়েছেন শান্ত স্বর্ণালী বুদ্ধ। এখানে বসে প্রেয়ার করার ব্যবস্থাও আছে, একটু সময় কাটাতে পারেন এখানে। উনিশশো 60-এর দশকে তিব্বত থেকে আসা শরণার্থীরা এই মঠ তৈরি করেছিলেন। আজও কি সুন্দর রয়েছে। এখন মানালির মলে হাঁটছি, এটা মল রোড। তবে তার আগে লাঞ্চটা সেরে নেব, অনেক বেলা হয়ে গেছে। একটা ভালো ক্যাফের খোঁজ পেয়েছি, চলুন। ক্যাফে 1986 বেশ ফেমাস ক্যাফে মানালির। এখানে লাইভ মিউজিক চলে ব্যাক টু ব্যাক। পেট পুজো সারা, চলুন এবার ঘুরে দেখি মানালির মল রোড। এটা দুর্গা মন্দির। এপ্রিলের শেষ সপ্তাহ, কিন্তু ঠান্ডা নেই মানালিতে। এটাই খুব অদ্ভুত একটা ব্যাপার। এখানে স্ট্রিট ফুডের প্রচুর অপশন আছে, আপনারা ট্রাই করতে পারেন। এখানে জিনিসপত্রের দাম কিন্তু বেশ বেশি। একটা এইটুকু ব্যাগ দেখলাম, বলল 200 টাকা। পালিয়ে এসেছি আমি। অ্যাকচুয়ালি কি বলুন তো, সমস্ত মল রোডগুলোর উপরে যে দোকানগুলো থাকে তাতে দাম বেশিই হয় জিনিসের।
তার থেকে আশেপাশের যে বাজারগুলো আছে সেখান থেকে কেনাই ভালো। কিন্তু ওই যে আমাদের বাঙালিদের একটা ব্যাপার আছে, কোথাও বেড়াতে গেলে কিছু কিনতেই হবে। কিনতে যদি হয় তাহলে আশেপাশের মার্কেটগুলো থেকে কিনুন, আর এখান থেকে কিনতে গেলে দরদাম করে নেবেন। মানালির মল রোড কিন্তু বড্ড ছোট জায়গা নিয়ে, জাস্ট এই শুরু হলো, একটু হেঁটে এলাম, দেখি শেষ। আপনারা চাইলে এই মল রোডের আশেপাশের কোনো হোটেলেও থাকতে পারেন। আমরা যেহেতু একটু খালি জায়গায় থাকতে ভালোবাসি, একটু অফবিট লোকেশনে থাকতে ভালোবাসি, তাই ট্যুর পিকার্সকে বলেছিলাম ভিড়ভাট্টা থেকে দূরে একটু হালকা জায়গায় আমাদের হোটেল ঠিক করে দিতে। ওনারা সেটাই করেছেন। নিচটায় দেখুন, এখানে পুরোটা আপেলের বাগান। এটা এখন বাজে সন্ধে 7টা, আর আমরা চলে এসেছি মানালিতে আমরা যেখানে থাকবো, মানে 7 হিলস রিসর্টে। দারুণ সুন্দর জায়গাটা। गुड इवनिंग। हाँ जी, रूम कहाँ पे है दादा हम लोगों का? सेकंड फ्लोर पे है। फाटाफाटी तो विशाल रूम, কিং সাইজ বেড, এদিকে বসার দারুণ আয়োজন, টিভি রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, আর এইদিকে দেখতে পাচ্ছি একটা তামার জলের ব্যবস্থা, গ্লাসও রয়েছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেট। একটু বাথরুমটা দেখে নি, দাঁড়ান। বাহ, বাথরুমও তো বিশাল বড়। সব রকম ফেসিলিটি রয়েছে। আমরা বাইরেটা আগে একটু ঝট করে দেখে নিই। চারপাশে পুরো আপেল বাগান, তার মধ্যে হোটেল। কি ভালো যে লাগছে। একে একে দূরে আলোগুলো জ্বলে উঠল, কি অপূর্ব লাগছে, তাই না? সত্যি বলতেই হবে, আমাদের ট্রিপটা ট্যুর পিকার্স কিন্তু দারুণভাবে প্ল্যান করেছে। রুমটা দেখেছেন? হোটেলের লোকেশনটা দেখেই তো আমার মন ভালো হয়ে গেছিল, আর রুমে ঢোকার পর তো আর কিছু বলারই নেই, অসাধারণ। আর এই যে এলাম, এসেই চা অর্ডার করলাম। আমাদের যে প্যাকেজটায় আমরা এসেছি তাতে কিন্তু ইভিনিং স্ন্যাক্স বা চা, বিকেলের চা, সেটা ইনক্লুড নেই, তাই নিজেই অর্ডার করলাম। এই প্যাকেজটা নর্মালি কি হয় বলুন তো, হিমাচলে যারা বেড়াতে আসেন না, তারা সারা দিন ঘুরে বেড়ান, সেই কারণে লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্সটা থাকে না প্যাকেজে, ব্রেকফাস্ট থাকে আর ডিনার থাকে। আমার সত্যিই ভীষণ ভালো লাগছে, কি শান্তিতে ঘুরছি, কোনো রকম হেডেকই নেই। আপনারা যদি আমার মতো ঘুরতে চান তাহলে ট্যুর পিকার্সের নাম্বার আমি দিয়ে দেব, আর যদি মনে করেন যে একা একা ঘুরবেন সেটাও করতে পারেন, সব রকম অপশান রইল আপনাদের জন্য। এখানে ব্যালকানিতে বসে বা দাঁড়িয়ে কিভাবে সময় কেটে যাবে টেরই পাবেন না। অদ্ভুত সুন্দর পরিবেশ, অসাধারণ ভিউ। ফাটাফাটি মেনু আজকে, চটপট খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়বো। কাল সকালে আবার বেরোনো রয়েছে, অনেক কিছু দেখা বাকি, আবার কাল সকালে দেখা হবে। গুড নাইট।
দিগন্ত বিস্তৃত আপেলের বাগান, কিছু গাছে আবার ফুলও এসেছে, ছোট ছোট আপেলও দেখা যাচ্ছে। আপেল বাগানের ঠিক মাঝে এই রিসর্ট। এই এলাকাটার নাম হলো শিমসা। গুড মর্নিং। একটা নতুন দিন, নতুন জার্নি, তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। চারপাশটা দেখেছেন কি অসম্ভব সুন্দর। যেদিকে তাকাচ্ছি সেদিকেই বরফের পাহাড়, তারপর সামনে আবার আপেলের বাগান। মানালিতে বেড়াতে এলে না এরকম কোনো অফবিট স্পটে থাকবেন, অফবিট লোকেশন খুঁজে নেবেন। কি যে ভালো লাগছে, মানে আমি কাল রাত থেকে দেখছি, আমার যেন মন ভরছে না। অসাধারণ। চট করে ব্রেকফাস্ট সেরে এখন বেরিয়ে পড়েছি আসল অ্যাডভেঞ্চারের জন্য। আমরা এখন যাচ্ছি মানালি লে রোড ধরে। এই রাস্তা দিয়ে কিন্তু রোটাং পাসেও যাওয়া যায়। যেহেতু আজকে এপ্রিলের 25 তারিখ, তাই রোটাং পাস তো বন্ধ রয়েছে। মে মাসের মাঝামাঝি এলে আপনারা রোটাং পাস খোলা পাবেন। আর সিসুতেও যেতে পারি আমরা, কিন্তু যেটা প্রবলেম হয়ে গেছে, আপার সিসু কিন্তু বন্ধ রয়েছে, কেননা রাষ্ট্রপতি আসবেন। তাই আমরা ভাবছি যে কোকসারের দিকে বেরিয়ে যাব। চলুন এগিয়ে যাই, দেখা যাক কি আছে কপালে। রাস্তা বেশ ভালো, যত উপরের দিকে উঠছি একটু একটু করে ঠান্ডা লাগতে শুরু করছে। ওয়েদারটা দারুণ আজকে, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ। এটা পালচান গাঁও, এই ব্রিজটা পালচান গাঁওয়ের ব্রিজ। দেখতে দেখতে চলে এলাম সোলাং ভ্যালিতে। এখন একদম বরফ নেই, তবে প্রচুর পর্যটক রয়েছেন। সবুজে মোড়া গালিচায় সময় কাটাচ্ছেন তারা। এখানে প্রচুর অ্যাক্টিভিটির সুযোগ আছে, রোপওয়ে, প্যারাগ্লাইডিং, জিপলাইন, সমস্ত কিছু এনজয় করতে পারবেন। যেহেতু বরফ নেই, তাই আমি খুব বেশিক্ষণ থাকিনি এখানে। চলুন এগিয়ে যাই। আমরা চলে এসেছি অটল টানেলের সামনে। এই জায়গাটা সম্বন্ধে আপনারা সবাই জানেন, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,040 ফুট উচ্চতায় তৈরি পৃথিবীর দীর্ঘতম হাইওয়ে টানেল এটা। প্রায় 9 কিলোমিটার দীর্ঘ। এই টানেল পীরপাঞ্জাল রেঞ্জের বুক চিরে তৈরি। মানালির সঙ্গে লাহুল উপত্যকাকে জুড়ে রাখে সারা বছর। এখানে স্পিড লিমিট 60। আমরা কিন্তু এখন নর্থ পোর্টালে চলে এসেছি অটল টানেল ক্রস করে। আর এপাশেই কিন্তু ওয়াশরুম রয়েছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। চলুন এবার এগিয়ে যাই। এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব একটা ঠান্ডা নেই, কিন্তু একটু ঠান্ডা হাওয়া রয়েছে, ভালো লাগছে।
আমাদের গাড়ি আমাদের এখানে ওয়াশরুমের কাছে নামিয়ে দিয়ে ব্রিজ ক্রস করে ওই পারে গিয়ে দাঁড়িয়েছে। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। আমি এখানে পুলিশের সঙ্গে কথা বললাম, ওনারা বললেন যারা ওয়াশরুমে যাবেন তারা গাড়ি এখানে দাঁড় করাতে পারেন পারমিশন নিয়ে, কোনো অসুবিধা নেই। তবে একদিকে ভালো হলো আমরা একটু এই জায়গাটা পায়ে হেঁটে এনজয় করতে পারছি, সেটা একটা ভালো ব্যাপার। এটা চন্দ্রা নদী, আর এই যে চন্দ্রা নদীর উপরে ব্রিজ। একটা বিষয় জানেন তো, যা হয় ভালোর জন্য হয়। এই ব্রিজের উপর তো গাড়ি দাঁড় করানো উচিত নয়, আমরা যে পায়ে হেঁটে পার করছি আলাদাই একটা অনুভূতি হচ্ছে। এখান থেকে একটা জিনিস দেখে নিন, এই দিকে চলে গেলে সিসু, এই দিকে চলে গেলে কোকসার, আমরা কিন্তু ডান দিকে যাব। এখান থেকে সিসু 4 কিলোমিটার, কিন্তু আমরা ওইদিকে যাচ্ছি না। এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছিল, এবার আমরা বেরিয়ে যাব কোকসারের দিকে। একটা মজার ব্যাপার দেখেছেন, আমরা যখন অটল টানেলের উল্টো দিকটায় ছিলাম তখন কিন্তু চড়া রোদ ছিল, এখন 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে এদিকে। এটাই হয় ম্যাক্সিমাম সময়, টানেলের দুদিকে দুরকম ওয়েদার থাকে। আর একটা দারুণ ব্যাপার, এখানে আসার পর না মনটা ভালো হয়ে গেল। পুরো ট্রিপটাতে তো ঠান্ডা পাইনি, খুব মন খারাপ ছিল। এখানে এত বরফ দেখে আর ওয়েদারটা দেখে বেশ মজা হচ্ছে, কিন্তু ভয়ও করছে। টুপটুপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়া মানে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। খুব একটা বেশি ঘুরতেও পারবো না, খুব বেশি অ্যাক্টিভিটি কিছু করারও অবস্থা থাকবে না। দেখা যাক কি হয়। এই প্রথম হিমাচলে এসে আমি টুপটুপ করে বৃষ্টি পড়তে দেখছি, আপনাদের দেখাই। লাহুল উপত্যকার প্রথম চেকপোস্ট কোকসার, টানেল থেকে দূরত্ব 6 কিলোমিটার মতো। কত বরফ দেখেছেন চারপাশে, এখন কিন্তু ঠান্ডা লাগছে। অসংখ্য মানুষের ভিড় এখানে, সবাই স্নো স্যুট পরে ঘুরছেন। সমস্ত কিছু কিন্তু ভাড়া পাওয়া যায়, স্যুট, বুট, গ্লাভস সব মিলিয়ে মোটামুটি 250 থেকে 300 টাকা মতো খরচ হওয়ার কথা। এখানে অনেক ড্রাইভাররা নাকি ভয় দেখান যে ড্রেস পরা বাধ্যতামূলক, না হলে পারমিট মিলবে না। এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে। আপনারা ভালো জ্যাকেট আর ওয়াটারপ্রুফ জুতো পরে এলে আলাদা করে ড্রেস ভাড়া করতেই হবে না। যেমন আমাকে দেখুন, আমি কিন্তু নিজের জ্যাকেটই পরে আছি। -10 ডিগ্রি পর্যন্ত এই জ্যাকেটটা দিয়েই কাজ চলে যাবে। গরম গরম চা দারুণ লাগছে। আপনারা চাইলে এখানে ম্যাগিও খেতে পারেন। আমরা এখানে চা খেয়ে একটু উপরের দিকে যাব। এটিভি বাইকগুলো রয়েছে, যেটা বললেন যে 1000 টাকায় দুজনকে 2 কিলোমিটার মতো নিয়ে যাবে। এখন প্রাইস বেশি কিনা আমি জানি না, গিয়ে দেখছি। দরদাম করে যদি ঠিকঠাকে দাঁড়ায় তাহলে আমরা যাব। এই যে এটিভির স্লিপটা করিয়ে নিলাম, দুজনের 1000 টাকা লাগবে, তার সঙ্গে একটা টিউব রাইডও ফ্রি রয়েছে। এবার গিয়ে দেখি। এটিভিতে আমি কিন্তু এর আগে কোনোদিন চড়িনি, এটা ফার্স্ট টাইম। চলুন দেখি কি হয়। আমি আর সুস্মিতা দুজনই যাব, একটা বাইকে দুজন যাওয়া যায়। এখান থেকে স্ট্যাম্প করিয়ে নিতে হবে। আমরা দেখলেন যে আগে টিকিটটা কেটেছি, এটাকে এখান থেকে স্ট্যাম্প করিয়ে নিয়ে তারপর সামনে যেতে হবে। লম্বা লাইন রয়েছে। প্রথমে 1000 টাকার টিকিট নিয়েছিলাম, পরে শুনলাম গ্রাম্পু পর্যন্ত যাচ্ছে এটিভি বা অল টেরেন বাইক,
খরচ পড়বে দুজনে 3,000 টাকা মতো। নিয়েই নিলাম টিকিট শেষ পর্যন্ত। বারবার তো আর আসা হবে না, এই সুযোগ আর ছাড়লাম না তাই। উঠে পড়েছি বাইকে, আমরা গ্রামপুর দিয়ে যাচ্ছি। একজন চালাচ্ছি, একটা বাইকে তিনজন। ফাটাফাটি। ग्राम्पू चलिए चलिए शौक से অসাধারণ অসাধারণ, এই সাইডগুলোয় না এলে হতো না, এই সাইডগুলোয় আসতেই হবে, এই খরচটা জাস্টিফাইড। দুর্দান্ত অভিজ্ঞতা, চারপাশে বরফ, কি কনকনে ঠান্ডা। ভালোভাবে কান গলা ঢেকে নিয়েছি। এটা কোথায় চলে এলাম? এটা কিন্তু একদম ফ্রেশ বরফ, দেখুন, বুঝতে পারবেন কি করে, এই যে ভেঙে যাচ্ছে পা দিয়ে, এটা পুরোটা ফ্রেশ রয়েছে। ও দারুণ লাগছে, ট্রাস্ট মি। গ্রাম্পু অবধি আসাটা দরকার ছিল। আমি শুধু একটা স্নোবুট ভাড়া করে নিয়েছি, একদম সামনেই ছিল। অ্যাকচুয়ালি সব জায়গাতেই ভাড়া পাওয়া যায়। দেখেছেন, একটু আগেই আকাশ পরিষ্কার ছিল আর এখন স্নোফল হচ্ছে। স্নোফল হচ্ছে, স্নো, ও মাই গড, স্নোফল ভগবান যখন দেন, বলে না, ভগবান जब देते हैं छप्पर फाड़ के देते हैं। বরফ নেই, এবার স্নোফলও হচ্ছে। ঠান্ডা, হুডি বাবারে। এই পথেই কিন্তু স্পিতি যাওয়া যায়, তবে এই সময় রাস্তা বন্ধ থাকে, তাই কোনো ভিড় নেই, সবটাই একেবারে ফ্রেশ। এই এক্সপিরিয়েন্স কিন্তু আমার 0 পয়েন্টেও হয়নি। অসম্ভব ভালো লাগছে, শুধু বরফ আর বরফ। ট্যুর পিকার্সকে সত্যি ধন্যবাদ দিতে হবে, এই অসাধারণ ট্রিপটা ওনারা আমাদের জন্য প্ল্যান করে দিয়েছেন। এই যে শিশু বন্ধ রয়েছে, তারপর কোকসারের দিকে আসার কথা, গ্রামপুর কথা ওনারাই আমাদের বলেছেন, তাই জন্য এই অদ্ভুত দৃশ্য দেখা সম্ভব হলো। থ্যাংক ইউ ট্যুর পিকার্স, থ্যাংক ইউ। আপনারা যদি চান আমার মতো করে ঘুরতে, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনারা ট্যুর পিকার্সের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, নিজেরাও আসতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। অসাধারণ লাগছে, জাস্ট কোনো কথা হবে না।
বিশ্বাস করুন এত বরফ আমি 0 পয়েন্টেও দেখিনি। সেখানে বরফগুলো পুরনো বরফ ছিল, এগুলো ফ্রেশ আইস, ফ্রেশ। এই দেখুন, দেখেছেন, বোঝা যায় এখানে স্লিপ কম কাটবো। দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। এই অল্টিটিউডে, এই হাইটে, এই ঠান্ডায় বসে খাওয়া দাওয়া করব। এই একটাই দোকান এখানে রয়েছে, এই একটাই দোকান, আর কোথাও কিন্তু কিছু নেই। কি যে ভালো লাগছে না, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না আপনাদের। আমরা 0 পয়েন্টেও এত মজা করতে পারিনি। 0 পয়েন্টে কি প্রবলেমটা বলুন তো, ওখানে হাইট এত বেশি, অনেকের অক্সিজেন নিয়ে সমস্যা হয়, এখানে সেটা নেই। বরফ একদম ফ্রেশ, স্লিপারি ব্যাপারটাও নেই, ফাটাফাটি। নর্মালি আমি খুব একটা ম্যাগি খেতে ভালোবাসি না, কিন্তু এখানে এটা ছাড়া আর অপশান নেই। তবে একটা ব্যাপার আছে, এই ঠান্ডায় গরম গরম ম্যাগি সবারই ভালো লাগবে। উরি বাবারে, বিশাল গরম। কেমন লাগলো আপনাদের মানালি ট্রিপটা? গ্রাম্পু নতুন একটা জায়গা, একটা অফবিট স্পট, এতটা সুন্দর, এতটা সুন্দর, আমার তো পাগলের মতো লাগছে। কেন আগে আসিনি আমি সেটাই ভাবছি। সত্যি বলছি, এবার বারবার হিমাচলে আসতে হবে, আর কোনো উপায় রাখলো না হিমাচল। অসামান্য। আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নেব, খানিকটা সময় নিজের সঙ্গে কাটাই, আবার দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো এপিসোডে। ততদিন সবাই ভালো থাকবেন আর সঙ্গে রাখবেন আমাদের। অনেক ধন্যবাদ।